ওকে, শেয়ার স্ক্রিন করি। শেয়ার স্ক্রিন, আচ্ছা আচ্ছা, এখানে একটা টেবিলের অঙ্ক আগে করি। টেবিল করে দেওয়া আছে যখন, আগেও আমরা ওয়ান স্যাম্পল টেস্টের সময় একটা টেবিল দিয়ে শুরু করছিলাম, এখানে একটা টেবিল দিয়ে করি। টেবিলে দেওয়া আছে, টেবিলে দেওয়া থাকলে জিনিসগুলা পেতে সহজ হয়। ওকে, প্রবলেমটা হলো 923 923। আচ্ছা, এই পাশে 923, ওখানে তো হিসাব করব, হিসাবগুলো হিসেবের মধ্যে থাকে। ওকে, 23 বলছে হলো a group of clinical physician is performing a test. ক্লিনিক্যাল ফিজিশিয়ান মানে জানো তো, যে যারা ডাক্তার আর কি, যে ক্লিনিক্যালি মানে ওষুধ দিয়ে যারা অসুখ সারায়, তারা একটা টেস্ট করছে কি অন পেশেন্টস টু ডিটারমাইন দ্য ইফেক্টিভনেস অফ নিউ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। হাইপারটেনশন মানে হলো ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার কে কন্ট্রোলে রাখে এরকম একটা নতুন ড্রাগ তারা টেস্ট করছে। পেশেন্ট উইথ হাই ব্লাড প্রেশার ওয়ার র্যান্ডমলি চুজেন, যাদের হাই ব্লাড প্রেশার আছে, হাইপারটেনশন যাদের আছে, তাদেরকে র্যান্ডমলি নেওয়া হয়েছে। দেন র্যান্ডমলি অ্যাসাইন, প্রথমে তাদেরকে মনে করো তাদের 200 আছে, সেখান থেকে এই 200 বা 500 আছে তাদের কাছে, সেখান থেকে র্যান্ডমলি 100 জন বা 200 জন 300 জনকে তারা সিলেক্ট করছে। আবার যাদেরকে সিলেক্ট করছে তাদেরকেও আবার র্যান্ডমলি আইডেন্টিফাই করছে যে কাকে নতুন ওষুধটা দিবে, কাকে আগের ওষুধটাই দিবে, এরকম র্যান্ডমলি সিলেক্ট করেছে। ঠিক আছে, তো সেই কথাটা বলো, র্যান্ডমলি অ্যাসাইন টু ইচ দ্য কন্ট্রোল গ্রুপ। একটা গ্রুপকে বলতেছে তারা কন্ট্রোল গ্রুপ, আরেকটাকে বলতেছে ট্রিটমেন্ট গ্রুপ। কন্ট্রোল গ্রুপ কোনটা? কন্ট্রোল গ্রুপ হলো যাদেরকে একটা অনগোয়িং ওয়েল এস্টাবলিশড একটা ড্রাগ, এখন মানে তারা তো হাইপারটেনশন মানেই হলো যে হাই ব্লাড প্রেশার থাকা মানেই হলো এই রোগীটা কিন্তু কোনো না কোনো ট্রিটমেন্টের মধ্যে আছে। ওই যে আমাদের দেশে দেয় ওসার্টিল, ওসার্টিল বলে একটা ওষুধ আছে, মনে করো যে সে ওসার্টিলে আছে, মানে তাকে দিচ্ছে, হয়তো যদি সে চিকিৎসা না পায় তাকে কোনো চিকিৎসা দিচ্ছে, আর যদি চিকিৎসা পেয়ে থাকে তাহলে তার প্রেজেন্টটাই কন্টিনিউ করতেছে, প্রেজেন্ট ট্রিটমেন্টটাই কন্টিনিউ করতেছে। আর আরেকটা পেশেন্ট গ্রুপকে দেওয়া হবে, তো ওইটা যাদের নতুন ড্রাগটা দেওয়া হচ্ছে না, দে আর দ্য কন্ট্রোল গ্রুপ, তাদেরকে বলে কন্ট্রোল গ্রুপ। আর যাদেরকে নতুনটা দেওয়া হচ্ছে তাদেরকে বলা হবে ট্রিটমেন্ট গ্রুপ। ঠিক আছে, ট্রিটমেন্ট গ্রুপ। হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু জানবে না যে আমি কি কন্ট্রোল গ্রুপ নাকি আমি ট্রিটমেন্ট গ্রুপ, ওরা কিন্তু জানবে না। ওরা জানবে যে আমি একটা ওষুধ পাচ্ছি, আর তার মধ্যে আমার 2 রকমের আছে। আচ্ছা, সো এইটা শুরু করলো দেওয়া দেওয়া এবং এরপরে কি হলো, ডক্টর নোটেড দ্য পার্সেন্টেজ অফ পেশেন্ট whose blood pressure was reduced to a normal level within 1 year। এটা 1 বছর ধরে ট্রিটমেন্ট চললো এইভাবে, এবং এতে করে কত পার্সেন্ট পেশেন্টের প্রেশারটা নরমাল হয়ে গেছে সেটা তারা দেখলো। আচ্ছা, আমাদের যেটা করতে হবে 1% লেভেল অফ সিগনিফিকেন্স। তাহলে আমরা নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিসটা লিখে নিই। স্টেপ নাম্বার 1 ছিল হাইপোথিসিস। আচ্ছা, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, আলফা ইকুয়াল টু 0.01। নাল অল্টারনেটিভে পরে আসতেছি, আগে এখানে দেখি। হ্যাঁ, আচ্ছা, তো 1% লেভেল অফ সিগনিফিকেন্সে আমাদের দেখতে হবে টেস্ট অ্যাপ্রোপ্রিয়েট হাইপোথিসিস। অ্যাপ্রোপ্রিয়েট হাইপোথিসিসটা আমরা নিব, এখন নেই। ডিটারমাইন হোয়েদার নিউ ড্রাগ ইজ সিগনিফিকেন্টলি মোর ইফেক্টিভ। আমাদের নতুন ড্রাগটা আগের ড্রাগের চেয়ে ইফেক্টিভ বলতে পারি কিনা আমরা। মোর ইফেক্টিভ, তো মোর ইফেক্টিভ যদি হয়, আমি পুরানটা কোথায় রাখবো, নতুনটা কোথায় রাখবো? পুরানটাকে নিশ্চয়ই আমি মানে P1 দিয়ে নিলাম, যেটা কন্ট্রোল গ্রুপ। আমরা ইচ্ছে করলে PC-ও দিতে পারি, কন্ট্রোল গ্রুপ। আর নতুনটা হলো ট্রিটমেন্ট গ্রুপ, PT। তাহলে এটা 1 2 দিতে পারি, T-ও দিতে পারি, CNT-ও দিতে পারি কন্ট্রোল। সো কোনটা বেটার, মানে ব্যাপার হচ্ছে এইখানে, হ্যাঁ, ইফেক্টিভ কোনটা ইফেক্টিভ হবে, যে যাদের এখানে কিন্তু বলছে কি যে তাদের প্রেশারটা আগে যা ছিল তার থেকে নরমালে আসছে। নরমালে আসাটা, যত বেশি লোক নরমালে আসবে তত এটা ভালো। এখানের হিসাবটা আমাদের সবসময় চিন্তা, তাই না? প্রেশারটা বেশি ছিল, বেশি থেকে কমে আসছে সেই সেন্সে না,
যত লোক যত বেশি প্রপোর্শনের লোক নরমাল হবে সেটা হলো তত ভালো। তার মানে এই ট্রিটমেন্টটার প্রপোর্শনটা বড় হইতে হবে। স্যার হ্যাঁ বলো, শোনা যাচ্ছে? পিকিউটা বড় হবে স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, টি যেটা ট্রিটমেন্টটা যখন টি বড় স্যার, হবে, ইয়েস স্যার, টিটা। যাদেরকে ট্রিটমেন্ট দিলাম তারা যখন সংখ্যায় বেশি হবে, প্রপোর্শনটা বড় হবে, তখন হলো আমরা বুঝবো যে আমার ওষুধটা ইফেক্টিভ। আর তা যদি না হয়, এটা যদি সমানও থাকে তাহলেও তো ইফেক্টিভ না, বা যদি কম থাকে তাহলে তো আরো ইফেক্টিভ না। ওকে, সো এই হলো আমাদের হাইপোথিসিস, আমরা অ্যাপ্রোপ্রিয়েট হাইপোথিসিস দিলাম। আচ্ছা, এখন দেখি এটা করার জন্য আমার কাছে কি কি ডেটা দিয়ে দিয়েছে। আচ্ছা, ডেটাগুলো হলো টেবিলের মধ্যে দেওয়া আছে, ট্রিটমেন্ট কন্ট্রোল। আচ্ছা, প্রপোর্শন দ্যাট ইমপ্রুভ নাম্বার অফ পেশেন্ট। নাম্বার অফ পেশেন্ট মানে তো আমরা জানি যে n1, n, সো n কন্ট্রোল and n ট্রিটমেন্ট, এই দুটো আগে লিখে ফেলি। n কন্ট্রোল হলো 120, না ট্রিটমেন্ট হলো 120 and কন্ট্রোল হলো 150, কন্ট্রোল হলো 150। আচ্ছা, এখন প্রপোর্শন অফ কন্ট্রোল, প্রপোর্শন অফ ট্রিটমেন্ট। কন্ট্রোলের প্রপোর্শন হলো 0.36 আর ট্রিটমেন্টের হলো 0.45। এখানে দেখা যাচ্ছে যে বেশি, বাট এখানে শুধু বেশি দেখা গেলে তো হবে না, সেটা স্ট্যাটিস্টিক্যালি 1% সিগনিফিক্যান্ট লেভেলে হ্যাঁ আমরা বেশি বলতে পারি কিনা প্রশ্ন হলো। মানে এই হাইপোথিসিস টেস্টিং এর সবকিছুরই কিন্তু এরকম একটা ব্যাপার আছে যে আমি ফিজিক্যালি যাই হোক না কেন, ফিজিক্যালি বেশি হোক কম হোক, হ্যাঁ মাঝারি হোক, মনে হচ্ছে স্যাম্পল দেখে যে এটা ওকে, স্যাম্পলটা, হ্যাঁ, কিন্তু স্যাম্পল দেখে ওরকম মনে হলে হবে না। আমরা কিন্তু সবসময় টেস্ট করতেছি এগেইনস্ট এ গিভেন সিগনিফিকেন্ট লেভেল, যে এই সিগনিফিকেন্স লেভেলে এটা আমি বলতে পারি কিনা, ডু আই হ্যাভ এনাফ এভিডেন্স। একটা পার্টিকুলার এইটা যেমন 1% সিগনিফিকেন্স লেভেলে আমার কাছে কি এভিডেন্স আছে বলার যে এই 0.45 36 এর চেয়ে 0.45 যে বেশি, এটা আসলেই বেশি, পপুলেশন বেশির কারণেই বেশি, অর দিস ইজ জাস্ট এ চান্স ইভেন্ট। কারণ স্যাম্পল অলওয়েজ হ্যাভ এ চান্স ইভেন্ট। ওকে, আচ্ছা, তো এখন হ্যাঁ আমরা স্টেপ 2 তে যাই। স্টেপ 2টা তো এখানে খুবই সহজ 1%, এবং সেই 1%টা হবে হলো এক সাইডে। কোন সাইডে? বাম সাইডে। এই যে বলছি চোখা দিকটা যেদিকে, সেই চোখা দিকটা হলো বামে। এইখানে যদি 1% থাকে তাহলে আমাদের, হ্যাঁ ইয়ে কত একটু বাঁকা হয়ে গেছে, আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে 0.94900 এগেনস্টে। 4900 এগেনস্টে হলো 2.33 বোধহয়, একটু চেক করে দেখি। একটু চেক করে দেখি। একটু চেক করি। 4900 কই? 49, হ্যাঁ এই যে এই দুইটার, হ্যাঁ এইটা নিয়ারেস্ট হলো এইটা, তার মানে 2.33। সো 2.33, কিন্তু এটা যেহেতু লেফট সাইডে তার মানে মাইনাস, তাহলে আমরা এখানে লিখবো জেড, এটা হলো ক্রিটিক্যাল ভ্যালু, সংক্ষেপে লিখলাম ক্রিটিক্যাল ভ্যালু জেড ক্রিট ইকুয়াল টু -2.33। এইবার আমরা স্টেপ 3 অবজার্ভ ভ্যালু, এখন আমরা অবজার্ভ ভ্যালু বের করব। অবজার্ভ ভ্যালুটা হবে হলো জেড অবজার্ভ ইকুয়াল টু এইটা, যে ওই যে ফর্মুলা করে রেখে আসছিলাম ওইটা দিয়ে করব। সো প্রথমে আমাদের পি হ্যাটটা বের করতে হবে। পি হ্যাট হবে হলো
পি হ্যাট হবে n1, n1 মানে হ্যাঁ এই ক্ষেত্রে আমরা n1 নিচ্ছি হলো কন্ট্রোলটাকে, সো কন্ট্রোল মানে 150 ইনটু p1 নিচ্ছি আমরা কন্ট্রোলকে 0.36 প্লাস n2 120 ইনটু মানে সেকেন্ডটা যেটা সেটা নিচ্ছি হলো ইয়েকে 0.45 ট্রিটমেন্ট গ্রুপকে ডিভাইডেড বাই n1 মানে 150 প্লাস 120। ওকে, এটা বের করি কত হয়। আহ 150 ব্র্যাকেট করি 150 ইনটু 0.36 প্লাস 120 into 0.45 bracket close divided by 270 divided by 270 হ্যাঁ কত হয় 2/5 2/5 মানে হলো 0.4 পি হেড যদি 0.4 হয় কিউ হেড কত 0.6 ঠিক আছে। তাহলে আমরা পি হ্যাট আর কিউ হ্যাট পেয়ে গেলাম, পি হ্যাট কিউ হ্যাট পেয়ে গেলাম। আচ্ছা এইবার আমরা সিগমাটা এটা বের করতে পারি অথবা একবারেও লিখে দিতে পারি। একবারে যদি লিখে দেই আমাদের দুইটার মধ্যে হ্যাঁ এটা p1 p2 আচ্ছা দুইটা p1টা হলো 0.36 মাইনাস 0.45 আমরা শুধু বলেছি বেশি কিনা আর কিন্তু কিছু বলি নাই, কত বেশি তা তো আর বলি নাই, সো বাকিটা 0 আর বাকিটা 0। এখানে একটু ফর্মুলার মধ্যে ভুল আছে, ঠিক করে দেই p1 মাইনাস p2। আচ্ছা নিচে হলো এই ভ্যালুটা আসবে নিচে, তার মানে 0.4 ইন্টু 0.6 ডিভাইডেড বাই 150 হ্যাঁ 150 প্লাস 0.4 আচ্ছা এটা তো একবারেই লিখে দিতে 0.4 আর 0.6 গুণ করলে হয় হলো 0.24 ডিভাইডেড বাই 120। ওকে, সো এই যে ভ্যালুটা হবে এটা হবে আমাদের জেড ভ্যালু এবং সেটা কত দেখি হ্যাঁ 0.36 আর 45 হ্যাঁ আচ্ছা একবার টাইপই করি 0.36 মাইনাস 0.45 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই root over 0.24 divided by 150 plus 0.24 divided by 120। হ্যাঁ মা হ্যাঁ পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে 120 ওকে এখন ইকুয়াল টু দিয়ে দিই, ইকুয়াল টু হচ্ছে মাইনাস রেজাল্টটা হলো মাইনাস 1.5। তাহলে আমরা এইখানে লিখি জেড অবজার্ভ পেলাম আমরা মাইনাস 1.5। তাহলে এখন আমাদের হ্যাঁ স্টেপ 4 কি আসলো, স্টেপ 4 হলো প্লটিং। আমরা তাহলে এখন প্লট করব মাইনাস 2.33 এটা হলো জেড ক্রিট আর আমরা জেড অবজার্ভ পেয়েছি মাইনাস 1.5। তার মানে কি দাঁড়াচ্ছে, নাল হাইপোথিসিস কি অ্যাকসেপ্টেড না রিজেক্টেড? সব শোনা যাচ্ছে তুমি যা বলতেছো স্যার রিজেক্টেড স্যার। হ্যাঁ রিজেক্টেড, হ্যাঁ ইয়েস স্যার। নাল হাইপোথিসিস রিজেক্টেড which means
তার এখন নাল হাইপোথিসিস রিজেক্ট হওয়া মানে এটা না অ্যাকসেপ্টেড, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, রিজেক্টেড না তো। 1.5 এটা নাল হাইপোথিসিস। হ্যাঁ, এ হবে হলো স্টেপ 5 এর মধ্যে আমরা লিখবো নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। এবং অ্যাকসেপ্টেড মানে কি, মানে হলো তার মানে এই যে ইকুয়াল হয়ে গেল, যদিও দেখা যাচ্ছে স্যাম্পলে একটু বেশি কম আছে, বাট আসলে ওই বেশি কমটা not because the population has not because there is a difference in the population, rather that has happened because of a randomness effect of a population. মানে স্যাম্পল নেওয়ার সময়, আমি পপুলেশন থেকে স্যাম্পল নেওয়ার সময় যে র্যান্ডমনেস ইফেক্টটা এসছে, ইট হ্যাজ হ্যাপেন বিকজ অফ দ্যাট। ওকে, সেটা তাহলে আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড মিনিং, কিন্তু তার অর্থ আমাদের কি জানতে চেয়েছিল, যে জানতে চেয়েছিল যে ওটা ইফেক্টিভ কিনা। আমরা কি সেটা বলতে পারলাম এটা ইফেক্টিভ কিনা? এই যে দেখো প্রশ্নটা ছিল কি, যে at 1% level of significance test appropriate hypothesis, আমরা টেস্ট করলাম টু ডিটারমাইন, ডিটারমাইনও করলাম whether the new drug is significantly more effective। তাহলে বলতে হবে at 1% significance level we don't have enough evidence to claim but to tell that the drug is more effective, we cannot tell। অথবা at 1% significance level the new drug is not, মানে হ্যাঁ, cannot be considered as more effective than the old drug in reducing, last এটুকু শেষ করে দেবো, in reducing high blood pressure। ওকে, আচ্ছা আমরা এখন রোল কল করব, রোল কল করব হলো, হ্যাঁ এটা হচ্ছে রোল কল। আমরা রোল কল করবো, আজকে হলো কত তারিখ, রোল কল আজকে হলো কত তারিখ, 21 না, 21 তারিখ আজকে। 21 তারিখ, 21 10/21/2020। জি স্যার। কত কাজটা কবে হয়েছিল ওটা তো 13 না, ভুলে গেছি, 10/21/2020। আচ্ছা রোল কল করবো, ততক্ষণ একটু ইয়ে করি। ওকে, সো স্ট্যান্ডার্ড এররটা হবে হলো, হ্যাঁ পি হ্যাট হবে 0.35, কিউ হ্যাট হবে 0.65। তাহলে এটা হবে কি, এটার নাম কি, এটার নাম হলো স্ট্যান্ডার্ড এরর অফ ডিফারেন্স অফ প্রপোর্শন। ওকে, এন্ড এটা এখন হয়ে যাবে 0.35 ইন্টু 0.65 ডিভাইডেড বাই n1 মানে হলো 40, হ্যাঁ, প্লাস 0.35 ইন্টু 0.65 ডিভাইডেড বাই 60। এইটা, আর আমাদের তাহলে জেড অবজার্ভটা হবে হলো, জেড অবজার্ভ হবে হলো উপরে যাবে 11/40 মাইনাস 24/60 ডিভাইডেড বাই এইটার যে রেজাল্টটা সেটা আমরা একবারে করে ফেলি, অঙ্কটা ক্যালকুলেটরে করে ফেলি। ব্র্যাকেটের মধ্যে 11/40 মাইনাস 24/60 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই root over 0.35 into 0.65
divided by 40 plus 0.35 into 0.65 divided by 60 কত এসছে? কত এসছে? 1.283। সো আমাদের একটুর জন্য এটা জেড অবজার্ভ এসছে -1.283, আর হওয়ার কথা ছিল কত? 1.28 বা তার চেয়ে কম। সামান্য একটু থার্ড ডিজিটে যে একটু বেড়ে গেছে। বেড়ে যাওয়ার জন্য নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, এটা মুছে দেই, এটার এখন আর কাজ নাই। নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে গেল, মানে প্লটিং এর ক্ষেত্রে যে প্লটিং স্টেপ 4 প্লটিং এ যে আমাদের হওয়ার কথা -1.28 আর হয়েছে -1.283। এটা হলো জেড অবজার্ভ, এটা হলো জেড ক্রিটিক্যাল। তো অল্পের জন্য হেরে গেল, হেরেই গেছে। ওই যে যে বেশি তো হারি নাই, এক রানে হারছি, এক রানে হারলেও তাতে কি হয়েছে? ইটস এ রিজেকশন। তাহলে স্টেপ 5 হলো ইন্টারপ্রিটেশন। আসতেছে, হ্যাঁ, ইন্টারপ্রিটেশন, TION। এক নম্বর ইন্টারপ্রিটেশন হলো নাল হাইপোথিসিস রিজেক্টেড। এন্ড এখানে নাল হাইপোথিসিস রিজেক্টেড মানে কি? মানে হলো পরেরটা, মানে থার্সডে আর এটা হলো ফ্রাইডে, সরি এটা থার্সডে, এটা ফ্রাইডে। সো আমাদের প্রশ্ন ছিল যে থার্সডের চেয়ে কম হয়েছে কিনা। তো অ্যাট 10 বলতে হবে, অ্যাট 10% লেভেল অফ সিগনিফিকেন্স। কি জানি বইয়ের ভাষায় কি ছিল কথাটা? অ্যাট 10% লেভেল অফ সিগনিফিকেন্স can we conclude? Yes, we can conclude at alpha equal to 0.10 বা at alpha equal to or at 10% level of significance, we can conclude that a smaller proportion of New York Stock Exchange stocks advanced on Friday than on Thursday. রিজেক্ট হওয়ার জন্য। আর এটা যদি অ্যাকসেপ্ট হলো তাহলে আমরা কি বলতাম? তখন বলতাম যে we don't have enough evidence to claim, এটা বলতাম। আর এখন আমাদের বলতে হবে yes we can conclude। ওকে, তো আজকে এই পর্যন্তই। না আমার আবার একটু হসপিটালে যেতে হবে Yes, এখন। sir. আমার আম্মার একটা সার্জিক্যাল প্রসিজার হবে, উনি আসতেছেন। তো আজকে এই পর্যন্তই। Yes, sir. আমরা আবার উইল মিট অন স্যাটারডে। আমাদের কয়টা ক্লাস হইলো ইসের পরে, মানে হাইপোথিসিসের উপরে? নাল হাই ওখানে 3টা 4টা 5টা 6টা বোধ হয়ে গেল, নাকি 5টা না 6টা হয়ে গেল। আচ্ছা, আমাদের এখানে এখানে আর স্মল স্যাম্পল আমরা করব না। আমরা নেক্সট হলো তাহলে কাই স্কয়ার টেস্ট আর এফ টেস্ট করতে হবে, ওগুলো আগে করে ফেলি। তারপরে আমাদের, তোমাদের ফাইনাল পরীক্ষা কবে? মানে ফাইনালের আগে আর কয়টা ক্লাস আছে? ও আবার একটা কি বলে ক্লাস স্যার টেস্ট ফোর্থ নাম্বার সিটি 4 হবে হবে। স্যার, 4 নম্বর সিটি। হ্যাঁ, আচ্ছা, 6 নম্বর সিটিটা কবে হবে? স্যার 4 সপ্তাহ এটা পর। বোধহয় আরো 4 সপ্তাহ পরে, তার মানে কি ফাইনালের আগে অনেক বাকি আছে এখনো? ইয়েস স্যার। স্যার এবার ও লেটে করছে না করোনার জন্য। আচ্ছা, হ্যাঁ, না কিন্তু ক্লাস তো অনেক হয়ে গেছে। ইয়েস আমরা স্যার আবার হাফ ক্লাস। ইয়ারলি চেঞ্জ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের আর 2টা আছে, ওই 2টা আমরা শেষ করি, নেক্সট ক্লাসে ওইটা শুরু করব। এগুলো তো সব মোটামুটি ইনিশিয়াল একটা আইডিয়া হলো, ওখানে তো অঙ্ক আছে, এর উপরে বেস করে যারা যারা অঙ্ক করতে চাও, অঙ্ক করতে পারো, করতে পারবা, করতে থাকো নিজেরা নিজেরা যা করতে থাকো। আমাদের সিলেবাস অনুযায়ী আর 2টা জিনিস বাকি আছে, ওগুলো আমরা শিখে ফেলি। তারপরে যেটা হবে যে তারপরে আবার আমরা এই সব হাইপোথিসিস আবার আরেকবার করে করব, ঠিক আছে? প্র্যাকটিস ইয়েস স্যার। করব। আগে পড়া শেষ করে ফেলি, তারপরে আবার প্র্যাকটিস আবারও করা যাবে।
আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা কাই স্কয়ার টেস্ট করব স্যাটারডেতে। ইয়েস স্যার। আজকে এখানে শেষ আদাব করি। স্যার। আদাব, হ্যাঁ, শেষ করলাম।